আসসালামু আলাইকুম। দেশের কাজ যা বিদেশে, মানব জমিনের প্রধান খবর। দেশের কাজ যা বিদেশে এতে বলা হয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন শেষ ১০ বছরে পশ্চিমা দুনিয়া যেখানে গেছেন সেখানেই প্রতিরোধের চেষ্টা করেছে বিএনপি জামায়াত। আর এখন একই পথে আওয়ামী লীগ। পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে এখন অতীতের যেকোনো সবচেয়ে সময়ের চেয়ে সক্রিয়। তারা সরকারের উপদেষ্টাদের বিদেশ সফরে প্রতিরোধের চেষ্টা করছেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৩ রাজনৈতিক দলের ৬ নেতা। তাদের বরণের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সমর্থকরা। তবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কের আওয়ামী লীগ। সেই ঘোষণায় অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে। বিভিন্ন দেশের সংক্ষুব্ধ জনগণ সেখানে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করলেও বাংলাদেশেও কিছু দেশের প্রতিবাদকারীরা অহেতুক পরিবেশ উত্তপ্ত করে ফেলেন। তাদের মুখের চেয়ে হস্ত আগে চলে। দেশে বিদ্যমান রাজনৈতিক বিবাদ বা কাজ্যা বিদেশের মাটিতেও টেনে নিয়ে যান। ২ শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত, সমকালের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২ শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। ৫০টির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। সমমনা দল ও জোটকে আসন ছেড়ে দেওয়ার পর বাকি আসনের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। পাশাপাশি আগামী নির্বাচনের জন্য ইস্তেহার তৈরির কাজ শুরু করেছে দলটি। খাত অনুযায়ী সংশ্লিষ্টদের ইস্তেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি নেতারা জানান, সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর যেসব এলাকায় কোন্দল আছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে, সেসব এলাকায় নিজে প্রার্থীদের ভার্চুয়ালি সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন তিনি। দলের নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন। বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিলিস্তিনিকে স্বীকৃত যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার। কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি। এই সংক্রান্ত প্রতিবেদন অন্যান্য পত্রিকাও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এই খবরে বলা হয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের গতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসাবে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। গতকাল রোববার যৌথ বিবৃতিতে তা জানিয়েছে এই ৩ দেশ। তবে এই স্বীকৃতি হামাসের জন্য কোনো পুরস্কার নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংগঠনটির বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার বলছে ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিরোধিতা করে বলেছিলেন এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করে। এছাড়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৫ রিপাবলিকান আইন প্রণেতা। এই খবরে বলা হয়েছে আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির বাট। নির্বাচনকে ঘিরে ২ দলের পরস্পর বিরোধী অবস্থান সংঘাতময় পরিবেশে জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পট পরিবর্তনের পর দল দুটির কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় প্রায় সব ইস্যুতেই দ্বন্দ্বে জড়িয়েছে এবং জড়াচ্ছে তারা। কোনো বিষয়ে কেউ সামান্য ছাড় দিচ্ছে না। ২ দলের দ্বন্দ্ব এখন আলোচনার টেবিল থেকে মাঠের কর্মসূচিতে গড়িয়েছে। এতে এতদিন ধরে বিএনপিকে ক্ষমতার দাবিদার মনে করা হলো, এখন জামায়াতও নিজেদের সেই অবস্থানে ভাবতে শুরু করেছে। গত শুক্রবার চট্টগ্রামে জামায়াতদের সমাবেশে দলটির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। জামায়াতের এমন আত্মবিশ্বাসের পিছনে কারণ খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকদের অনেকে। তারা বলছেন পট পরিবর্তনের পর জামায়াত নিজেদের নানাভাবে গুছিয়ে নিয়েছে। তারা ধীরে ধীরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ২টি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের ধারাবাহিকতা দলটিকে আত্মবিশ্বাসী করে তুলেছে। অন্যদিকে গত ১ বছরে নানা অপকর্মের অভিযোগে ভোটের মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নানাভাবে তাদের ভাবমূর্তি খুইয়েছে। সাংগঠনিক দুর্বলতা দৃশ্যমান হয়েছে। যদিও বিএনপি নেতারা তা মানতে নারাজ। তাদের ভাষ্য, বিএনপিকে নিয়ে জামায়াত সহ তাদের বলয়ের দল ও সংগঠনগুলো অপপ্রচার করছে। ঢাকার আদালতের আদেশ দিয়ে ফিলিপাইনের কাছ থেকে অর্থ আদায় সম্ভব হবে কি, বণিক বার্তার প্রথম পাতার একটি শিরোনাম এটি। এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $৮১ মিলিয়ন ঢাকার মেট্রোপলিটন আদালত বাজেয়াপ্ত করায় চুরি হওয়া অর্থ ফেরত আনার পথ সুগম হয়েছে, এমনটা মনে করছে তদন্তকারী সংস্থা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রিজার্ভ চুরির মামলার তদন্ত অগ্রগতি জানতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে সিআইডি। এতে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী আরসিবিসি থেকে বাজেয়াপ্ত হওয়া $৮১ মিলিয়ন বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানো হবে। আদেশ বাস্তবায়নের জন্য এ সংক্রান্ত নথি বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
প্রেরণ করা হচ্ছে। তার মতে ইউএনটিওসি ফিলিপাইন্সের আইন এবং এফটিএফ এর নির্দেশনার আলোকে এবং সর্বশেষ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এখন ফিলিপিন সরকারের কাছ থেকে এই অর্থ ফেরত পাওয়ার দাবিদার। তবে আইনজীবীরা এই যুক্তির সঙ্গে একমত নন। তারা মনে করেন বাংলাদেশের আদালতের আদেশ কেবল দেশের অভ্যন্তরেই কার্যকর, দেশের বাইরে অর্থ বাজেয়াপ্তের আদেশের কোনো মূল্য নেই। আইনজীবীরা বলছেন, দুই দেশের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো যুক্তি যদি না থাকে, তাহলে কোনো অবস্থাতেই দেশের আদালত এই আদেশের ভিত্তিতে রিজার্ভ চুরির অর্থ ফেরানো সম্ভব হবে না। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, রাকসু নির্বাচন নিয়ে সংশয়, প্রথম আলোর প্রথম পাতা শিরোনামে এই খবরে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের জের ধরে গত শনিবার সহ উপাচার্য প্রক্টর সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের সংগঠন অফিসার সমিতি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। তাতে আগামী 25শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে যথাসময়ে রাকসু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে নির্বাচন কমিশনও। শিক্ষক কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি নিয়ে আজ সোমবার জরুরি সভায় বসবেন কমিশন। দেশ রূপান্তরের প্রথম পাতার শিরোনাম, সাইবার হামলার সংখ্যা। এই খবরে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কা করছে। অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে সাইবার হামলার প্রতিরোধে গতকাল সোমবার অনির্ধারিত বিশেষ বৈঠক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এর মধ্যে সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বেবিচক ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ইউরোপের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলা ও হামলার ঝুঁকির পরিপ্রেক্ষিতে সারা দেশের বিমানবন্দরগুলোই সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর। বিভিন্ন অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 87% সাপোর্ট ইলেকশন ইন ফেব্রুয়ারি, অর্থাৎ 87% মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর এটি। এতে বলা হয়েছে, বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। 87% মানুষ এই নির্বাচনে ভোট দিতে আগ্রহী। 94% ভোটার আর 70% মানুষ মনে করছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে উঠে আসে, দেশের প্রায় 56% মানুষ পিআর পদ্ধতি নিয়ে জানে না, আর নির্বাচনে পিআর চান 21.8% ভোটার। পিআর চান না 22.2% ভোটার। দেশের 64 জেলায় 10,413 জন ভোটার এই জরিপে অংশ নেন। জরিপ অনুযায়ী 77.5% উত্তরদাতা বিশ্বাস করেন তারা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন। ডেঙ্গু সিচুয়েশন টেক্স অ্যালার্মিং টার্ন, অর্থাৎ ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। নিউ এজের প্রথম পাতার খবর এটি। এই প্রতিবেদনে বলা হচ্ছে, সারা দেশে মশা নিধন কার্যক্রমের দুর্বলতার কারণে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বেড়েই চলছে। তাতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক মোড় নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চলতি বছরের ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে গতকাল রোববার। তাদের তথ্য অনুযায়ী শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত প্রায় 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এই নিয়ে সেপ্টেম্বরের প্রথম 21 দিনে মশাবাহিত এই রোগের কারণে মৃত্যু সংখ্যা 57-তে পৌঁছেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বর্তমানে এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত বৃষ্টি ও তাপমাত্রা পাওয়া যাচ্ছে। ডেঙ্গু সাধারণত জুলাইয়ে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এবছর সেপ্টেম্বরেও বৃষ্টি অব্যাহত রয়েছে। অক্টোবর থেকে ধীরে ধীরে ডেঙ্গু কমতে পারে বলে জানান তিনি। 23 বস্তা গোপন নথি জব্দ, যুগান্তরের প্রধান শিরোনাম এটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক 23 বস্তা আলামত জব্দ করেছে। তা বলা হয়েছে প্রতিবেদনটিতে। গতকাল রোববার ভোরে চট্টগ্রামে জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়। এতে প্রাথমিকভাবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। জাবেদের দুই সহযোগী আজিজ ও উৎপল পলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তারা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে বেনামে থাকা সম্পদের কাগজপত্র লুকিয়ে রাখার তথ্য দেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে।